ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএস ফিডেলিটি। ফিরে এসছি জিকে পার্ট 3 নিয়ে। অ্যাকচুয়ালি এটা তোমাদের প্র্যাকটিস সেশন হিসেবে নিতে পারো। এখানে তোমরা মিক্সড কোয়েশ্চেন পাবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব জায়গার থেকে একটা দুটো করে কোয়েশ্চেন নিয়ে এই 20টা কোয়েশ্চেনের সেট বানানো হয়েছে। আশা করছি বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে, আর না দিতে পারলে তোমরা নিশ্চয়ই কিছু শিখতে পারবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন এখানে নেওয়া হয়েছে, বলা হয়েছে কে প্রকাশ করতেন সাপ্তাহিক পত্রিকা দ্য মারাঠা অ্যান্ড দ্য কেশরী? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক তিনি গণপতি উৎসব, শিবাজি উৎসব এগুলোও চালু করেছিলেন। তিনি ছিলেন মারাঠার। আর ভ্যালেন্টাইন শিরোল তাকে বলেছেন ফাদার অফ আনরেস্ট। তোমরা নিশ্চয়ই শুনেছো লাল বাল পাল তিনজনের কথা। একসাথে এই যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক আর বিপিন চন্দ্র পাল, এদের তিনজনকে একসাথে বলা হয় লাল বাল পাল। লালা লাজপত রায় তিনি পাঞ্জাবের, তাকে বলা হয় পাঞ্জাবের লায়ন অর্থাৎ সিংহ। আর রয়েছে লাস্ট অপশনে যে রয়েছে গোপাল কৃষ্ণ গোখলে, তিনি ছিলেন গান্ধীজির পলিটিক্যাল লিডার, গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। চলে যাওয়া যাক পরের প্রশ্নে। বলা হয়েছে লাইট ইয়ার বা আলোকবর্ষ কিসের একক? উত্তর হবে দূরত্ব। খুব বেশি দূরত্ব, খুব বড় দূরত্ব মাপার একটি একক হলো লাইট ইয়ার বা আলোকবর্ষ। ডাব্লিউবিসিএস জেনারেল নলেজের একটা ভিডিও তোমরা প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন নিয়ে কয়েকটা ভিডিও বানানো হয়েছে। সেখানে বিভিন্ন জিনিসের ইউনিট, খুব ছোট দৈর্ঘ্য মাপার ইউনিট, খুব বড় দৈর্ঘ্য মাপার ইউনিট, যেমন ফার্মি, অ্যাংস্ট্রম, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ডিটেলসে। ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও ভিডিওগুলো। ওই ভিডিওগুলোতে প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফরমেশনও দেওয়া হয়েছে প্রত্যেকটা টপিকের জন্য। তো আমি দেখতে পাচ্ছি যে তোমাদের এই কোয়েশ্চেনগুলো করাতে গেলে আমি সেখান থেকে তোমরা আনসার করতে পারবে যদি সেই ভিডিওগুলো ভালো করে শুনে থাকো। তাহলে চলো পরের প্রশ্নে যাচ্ছি। আলেকজান্ডার কবে ভারতে এসেছিলেন? আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন কবে সেটা বলতে হবে। আলেকজান্ডার ছিলেন ম্যাসিডোনিয়ার রাজা। তিনি 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আক্রমণ করেছিলেন। তিনি রাজা পুরুর সাথে ব্যাটেল অফ হায়দ্রাপাস করেছিলেন, মানে যুদ্ধ করেছিলেন। পরের প্রশ্ন, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যাকে বলা হয় নাবার্ড, সেটা গঠিত হয়েছিল কবে সেটা বলতে হবে। উত্তর হবে 1982 সালে। 1982 সালের 12ই জুলাই নাবার্ড গঠিত হয়েছিল। এর হেডকোয়ার্টার রয়েছে কোথায়? মুম্বাই। খুবই ইম্পর্টেন্ট এই ব্যাংক, তোমরা নিউজেও শুনতে পাও, প্রায় সময় নিউজে থাকে। তার কারণ নাবার্ড হচ্ছে অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক, সর্বশীর্ষ ডেভেলপমেন্ট ব্যাংক। কিসের জন্যে? কৃষি, এগ্রিকালচার, ক্ষুদ্র শিল্প, হস্তশিল্প, ইন্ডাস্ট্রিজ এগুলো বা পশুপালন, এই রিলেটেড যে সমস্ত জীবিকাগুলো, সেই জীবিকাগুলোর জন্য কাজ করছে নাবার্ড। আর এটা হচ্ছে আমাদের দেশের শীর্ষস্থানীয় ব্যাংক এই রিলেটেড, যার গঠন হয়েছিল 1982 সালে। পরের প্রশ্ন, 1774 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়ামে প্রথম সুপ্রিম কোর্ট গঠন করা হয়েছিল কোন আইন প্রণয়নের দ্বারা? কোন আইনের দ্বারা এই কোর্ট গঠন করা হয়েছিল তোমাদের সেটা বলতে হবে। দেখো, উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট 1774। রেগুলেটিং অ্যাক্ট 1774 সালের। এই জিনিসটাও আমি এই যে প্রত্যেকটা আইন, পিটের ভারত শাসন আইন, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এই প্রত্যেকটা আইন, এই তিনটা আইন কিন্তু আমি আগে এই প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার জেনারেল নলেজের ভিডিওতে আলোচনা করেছি। ডিটেলসে আলোচনা করা আছে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, আমি বলবো দেখে নিও। তবু এখানে বলে দিচ্ছি তোমাদের জন্য। দেখো, রেগুলেটিং অ্যাক্ট এটা 1773 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত সরকারকে ভারতে তাদের কাজকর্ম নিয়ন্ত্রণের জন্য এনেছিল। লর্ড নর্থের নেতৃত্বে গঠিত একটি কমিটির ভিত্তিতে এটি তৈরি করা হয়েছিল। এই আইন কি করেছিল? বাংলার গভর্নরকে পরিণত করে দিয়েছিল বাংলার গভর্নর জেনারেলে। বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেলে পরিণত করে দিল। এরম প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলার হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস।
আর এই আইনেই কিন্তু বলা হয়েছিল কলকাতায় সুপ্রিম কোর্ট, প্রথম সুপ্রিম কোর্ট 1774 খ্রিস্টাব্দে গঠন করার কথা এই আইনেই বলা হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1774 এটা গেল। আর পিটের ভারত শাসন আইন, তারপর তোমাদের চার্টার অ্যাক্ট, এগুলো নিয়ে তোমাদের সাথে আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। আর ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এটা বলা হয়নি। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা হচ্ছে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করার জন্য আনা একটা আইন, যেটা এনেছিল লর্ড লিটন। আর এটা বন্ধ বা রিপিল করেছিল লর্ড রিপন। এনেছিল লিটন, LITON লিটন, আর বন্ধ করেছিলেন কে? রিপন, RIPON। কলকাতার নামকরণ আলীনগর কে করেছিল? উত্তর হবে কলকাতার নামকরণ আলীনগর করেছিলেন সিরাজউদ্দৌলা। আলীবর্দী খাঁয়ের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু তার ছোট মেয়ের ছেলে ছিল সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর থেকে কোম্পানির সাথে নানা কারণে বিরোধ বাড়তে থাকে। কারণ কোম্পানি ফারুকশিয়ারের ফরমান পেয়েছিল বলে বাংলায় বিনা শুল্কে ব্যবসা করত, কিন্তু সিরাজউদ্দৌলা সেই জন্য কি করেছিল, দেশীয় যারা বণিক ছিল তাদের ওপর থেকেও কর উঠিয়ে নিয়েছিল, বিনা শুল্কে ব্যবসা করার অনুমতি তাদেরও দিয়েছিল। তাই সেই কারণেও ইংরেজদের সাথে বিরোধ চলছিল। তাছাড়া নানান কারণ আরও ছিল। ঢাকার একজন দেওয়ান ছিল রাজবল্লভ, তার সাথে সিরাজের অর্থনৈতিক সমস্যা ছিল, অর্থনৈতিক অভিযোগ উঠছিল রাজবল্লভের বিরুদ্ধে। তখন সে কি করে, প্রচুর ধনরত্ন সহ তার ছেলেকে পাঠিয়ে দেয় ইংরেজদের কাছে। নবাব তাকে ফেরত পাঠাতে বললেও ইংরেজরা কর্ণপাত করে না। তাছাড়া বাংলায় দুর্গ নির্মাণ করতে বা কুঠি নির্মাণ করতে শুরু করলে ফরাসিরাও এবং ইংরেজরাও শুরু করেছিল। তখন নবাব মানা করলে ফরাসিরা শোনে, কিন্তু ইংরেজরা শোনে না। তারপর নবাব কি করেছিল, কলকাতা আক্রমণ করে সেই কুঠি বানানো বন্ধ করে। তার সাথে সাথে কলকাতা দখল করে তিনি কলকাতার নাম তার মায়ের বাবা অর্থাৎ মাতামহের নাম অনুযায়ী রাখে আলীনগর। পরে অবশ্য রবার্ট ক্লাইভ ফিরে এসে কলকাতা পুনর্দখল করেন। এর কিছুদিন পরে হয়েছিল পলাশির যুদ্ধ সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের। পরের প্রশ্ন, সেন্সাস 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সেক্স রেশিও কত? উত্তর হবে 947। সেক্স রেশিও বলতে কি বোঝায়? প্রতি 1000 জন পুরুষে নারীদের সংখ্যা কয়জন? 947 জন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে ওয়াশিংটন DC, US। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর DG বা ডাইরেক্টর জেনারেল হলেন ক্রিস্টিয়ানা জর্জিওভা। আর চিফ ইকোনমিক অ্যাডভাইজার হলেন গীতা গোপীনাথ। এটা সকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতেও আলোচনা করা হয়েছে। IMF রিসেন্টলি কি করেছে, ভারতের গ্রোথ রেট বা GDP প্রেডিক্ট করেছে, অনুমান করেছে 2021-এর জন্য। সেটা করেছে 11.5, যেটা অন্যান্য দেশের তুলনায় অন্যান্য কোনো দেশের করা হয়নি 10-এর ওপরে। সেখানে ভারতের গ্রোথ রেট বা GDP অনুমান করা হয়েছে 11.5। সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছিল। তারপরের প্রশ্ন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেছিল? সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। তিনিই কিন্তু ছিলেন বাংলার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। প্রথমে তোমরা এর আগের কোশ্চেনে, রেগুলেটিং অ্যাক্টের কোশ্চেনে তোমরা শুনলে যে বাংলার গভর্নরকে পরিণত করা হয়েছিল বাংলার গভর্নর জেনারেলকে। পরে একটা টাইম পরে কি করা হয়, বাংলার গভর্নর জেনারেলকে পরিণত করা হয় ভারতের গভর্নর জেনারেল হিসাবে। আর উইলিয়াম বেন্টিংই ছিলেন সেই প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যাকে তোমরা বলতে পারো লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা, আমি আলোচনা করছিলাম এই কোশ্চেনটা নিয়ে। বেন্টিংকে সম্পর্কে জেনে রাখো, বেন্টিংকে কিন্তু ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়াও বলা হয়। কি বলা হয়? ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। মডার্ন ওয়েস্টার্ন শিক্ষার জনক বলা হয় উইলিয়াম বেন্টিংকে।
আর এখানে বাকি যে অপশনগুলো রয়েছে, লর্ড ডালহৌসি তিনি ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্যবিলোপ নীতি এনেছিলেন। লর্ড হেস্টিংস তোমরা জানলে। লর্ড কর্নওয়ালিস এনেছিল চিরস্থায়ী বন্দোবস্ত বা এবং সূর্যাস্ত আইন, এগুলো এনেছিল লর্ড কর্নওয়ালিস। GATT, যার পুরো নাম জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, পরিবর্তিত হয় WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। বলতে হবে কবে? উত্তর হবে 1 জানুয়ারি 1995-তে। এর আগে WTO-কে জানা হতো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড নামে। এই WTO-র হেডকোয়ার্টার কোথায় রয়েছে সেটা যদি জিজ্ঞেস করা হয়, উত্তর কি হবে? উত্তর হবে জেনেভা, সুইজারল্যান্ডে। ডাইরেক্টর জেনারেলের পদ এখন ভ্যাকেন্ট অর্থাৎ শূন্য রয়েছে। নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখতেই পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন, জলীয় বাষ্প। উত্তর হবে অক্সিজেন। অক্সিজেন মোটেও গ্রিন হাউস গ্যাস নয়। গ্রিন হাউস গ্যাস কোনগুলি? যেগুলো কিনা সূর্য থেকে আগত তাপকে আটকে রাখে পৃথিবীতে, ফিরে যেতে দেয় না মহাকাশে, কিছুটা হলেও আটকে রেখে দেয়, যার ফলে দিনে দিনে পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে। এই ধরনের যে গ্যাসগুলো আছে তাদের গ্রিন হাউস গ্যাস বলা হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ অক্সিজেন নয়, তার মানে কার্বন ডাই অক্সাইড, মিথেন আর জলীয় বাষ্প, এগুলো অবশ্যই গ্রিন হাউস গ্যাস। তার সাথে সাথে নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সিএফসির পুরো নাম মনে রেখো, ক্লোরোফ্লুরোকার্বন, এগুলোও কিন্তু গ্রিন হাউস গ্যাস। সিএফসির পুরো নাম ক্লোরোফ্লুরোকার্বন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে। তারপরে প্রশ্ন, আয়োডিন কোন রোগ থেকে রক্ষা করে? আয়োডিন কোন রোগ থেকে রক্ষা করে? গয়টার, রাতকানা, রিকেট নাকি লিউকিমিয়া? উত্তর হবে গয়টার থেকে। রাতকানা রোগ তোমরা জানো, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। রিকেট ভিটামিন ডির অভাবে হয়, ছোটদের রিকেট, বয়স্কদের অস্টিওম্যালেসিয়া হয় ভিটামিন ডির অভাবে। লিউকিমিয়া এটা শ্বেত রক্তকণিকার পরিমাণ প্রচুরভাবে বেড়ে যাওয়া। তো এই রোগগুলো সম্পর্কেও তোমরা জেনে নিলে। পরের প্রশ্ন, রাইট টু প্রপার্টি কে সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইট থেকে পরিবর্তন করে লিগ্যাল রাইট করা হয়েছে? রাইট টু প্রপার্টি আগে একটা ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকার ছিল, এখন আর নেই। তো এটা 44তম সংশোধন, যেটা 1978 সালে করা হয়েছিল। সংবিধানের 1978 সালে 44তম সংশোধনের মাধ্যমে এটাকে লিগ্যাল রাইটে পরিণত করা হয়। এখন এটা রাইট টু প্রপার্টি আর্টিকেল 300A তে রয়েছে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন, অপশন দেখো, নিজেরা চেষ্টা করো। উত্তর হবে এম ফাতিমা বিবি। সিবি মুথুম্মা, ইনি ছিলেন প্রথম ওমেন অ্যাম্বাসেডর অর্থাৎ দূত, অন্য দেশে যে যায়। তারপরে আন্না মালহোত্রা, তিনি ছিলেন প্রথম আইএএস অফিসার, মহিলা আইএএস অফিসার। আরতি সাহা, তিনি প্রথম ওমেন যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন। পরের প্রশ্নে, পশ্চিমবঙ্গে মিশন পূর্বোদয় কোন সালে চালু করা হয়? উত্তর হবে 2020 সালে। 2020 সালের জানুয়ারি মাসে মিনিস্টার অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যান্ড স্টিল, সে ছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনি লঞ্চ করেছিলেন মিশন পূর্বোদয়। এর উদ্দেশ্য কি ছিল? টু অ্যাসিলারেট ডেভেলপমেন্ট অফ ইস্টার্ন ইন্ডিয়া থ্রু ইন্টিগ্রেটেড স্টিল হাব ইন কলকাতা। এর মাধ্যমে কিন্তু শুধু কলকাতায় এটার করা হয়েছিল, লঞ্চ করা হয়েছিল। আর উদ্দেশ্য কিন্তু ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে, পূর্ব দিকের ভারতের যে স্টেটগুলো রয়েছে, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের উত্তরের অংশ, এই অংশগুলো ডেভেলপমেন্ট কিসের মাধ্যমে? স্টিল ইন্টিগ্রেশনের মাধ্যমে, মানে স্টিল ইন্ডাস্ট্রির ইন্টিগ্রেশনের মাধ্যমে। ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? উত্তর হবে আর্টিকেল 40। এটা কিন্তু ডিপিএসপিতে রয়েছে, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে রয়েছে। পার্ট 4-এ রয়েছে ডিপিএসপি, আর সেখানেই রয়েছে আর্টিকেল 40, যেখানে ভারতে
গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। তারপরে প্রশ্ন, নীতি আয়োগ কবে গঠন করা হয়েছিল? নীতি আয়োগ, যার পুরো নাম ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটার গঠন করা হয়েছিল 1 জানুয়ারি 2015। এর আগে যেটা ছিল সেটা হচ্ছে প্ল্যানিং কমিশন। 1950 সালে গঠিত হয়েছিল। প্ল্যানিং কমিশনকেই পরিণত করা হলো কিসে? নীতি আয়োগে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কটা আছে? উত্তর হবে 6টি, আগে 7টি ছিল। একটু আগে কোয়েশ্চেনটা ডিসকাস করলাম তোমাদের সাথে, রাইট টু প্রপার্টি, সেটাকে লিগ্যাল রাইটে পরিণত করা হয়েছিল। তারপর সেটা তো আর ফান্ডামেন্টাল রাইটসে নেই, তাই এখন 6টি। কততম সংশোধনে? 44তম সংশোধনের মাধ্যমে 1978 সালে এটাকে লিগ্যাল রাইটে পরিণত করা হয়েছিল, রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারকে। তাহলে এখন 6টি। ভারতের কয়টি প্রতিবেশী দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে? অ্যাকচুয়ালি এটা মিস্টেক হয়েছে, এখানে বর্ডার হবে। হ্যাঁ, ভারত কয়টি প্রতিবেশী দেশের সঙ্গে বর্ডার বা সীমানা শেয়ার করে, এটা তোমাদের বলতে বলা হয়েছে। চেষ্টা করো। ব্র্যাকেটে বলা আছে স্থলভাগ দিয়ে যেন হয়, সেটা বলে দেওয়া হয়েছে। উত্তর হবে 7টি। তার কারণটা কি দেখে নাও। ভারতের যদি সীমানা তোমরা দেখতে চাও, এই সাইডে রয়েছে পাকিস্তান, এখানে একটুখানি জায়গা এটা দিয়ে রয়েছে আফগানিস্তান, এখানে তো চায়না, নেপাল, ভুটান, তারপর এদিকে রয়েছে বাংলাদেশ, এখানে মায়ানমার। তাহলে টোটাল কটা হলো? 7টা রাজ্যের সাথে ভারত বর্ডার টাচ করে। কিন্তু যদি জলভাগ দ্বারা সীমানা কথা বলা হয় তাহলে তো শ্রীলঙ্কাও হবে। তাহলে এটার উত্তর 7। এমনিতে যদি বলা হয় ভারতের প্রতিবেশী দেশ তাহলে টোটাল 8টা, কিন্তু এখানে যেহেতু স্থলভাগ মেনশন করা হয়েছে তাই উত্তর হবে 7টি। তো এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের হেল্প করবে আপকামিং সবগুলো পরীক্ষার জন্য। ভালো করে পড়াশোনা করো, রিভিশন করো, যেগুলো তোমাদের মনে হবে অজানা সেগুলো নোট করে নাও। তো থ্যাংক ইউ, এখনকার মতন শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ সো মাচ।